আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কি লক্ষ্য করেছেন যে গত প্রায় ১ মাসের অধিক সময় হয়ে গেল, লাস্ট 30 ডেজ, জামাত কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। এখানে স্তব্ধ শব্দের পরিবর্তে খামোশ খামোশ শব্দটি আমি ব্যবহার করছি দুটো কারণে। প্রথম কারণ হলো যে চুপ হয়ে যাওয়া, খামোশ, থামো, মানে ধমক দিয়ে আপনি কাউকে থামিয়ে দিলেন। তাহলে জামাতকে কি আসলে কেউ ধমক দিয়েছে যে তোমরা আর বাড়াবাড়ি করো না, যা করেছ সেগুলো জনসম্মুখে প্রকাশ করে দেয়া হবে? পুলিশ হত্যাকাণ্ড, অস্ত্র লুট এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, অমীমাংসিত হত্যাকাণ্ড, তার সঙ্গে সঙ্গে যে সকল অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটেছে, চাঁদাবাজি ঘটেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা গ্রহণ করা হয়েছে, সেগুলো এখন সরকারি গোয়েন্দাদের হাতে চলে গেছে। এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হাদি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে কথাবার্তা। তো এই কারণে জামাতকে কি কেউ ধমক দিল কিনা যে খামোশ, চুপ থাকো? অথবা যেটা আছে যে পরিবেশ এবং পরিস্থিতির কারণে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি যখন আপনি দেখবেন, কোনো শব্দ করতে হবে না, কাউকে কোনো কিছু বলতে হবে না, শুধুমাত্র যেটা হবে যে কেউ আপনাকে বলছে কোনো কিছু, কেউ আপনাকে কোনো কিছু বলছে, তো তার প্রেক্ষিতে কি হলো, বা আপনি দেখছেন কোনো কিছু, তার প্রেক্ষিতে আপনি অটোমেটিক যেটা হচ্ছে চুপ হয়ে গেলেন। এটাকে বলা হয় খামোশ। সেক্ষেত্রে জামাত যে জিনিসগুলো দেখছে, সাবধান চুপও আছেন। আওয়ামী লীগ ফিরে আসি ভাব করছে। সীমান্তে পুশিনের জন্য ভারত রীতিমতো রণ উন্মোদনা শুরু করে ফেলেছে। মায়ানমার সীমান্তে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, এবং সেই যুদ্ধ আরাকান আর্মির সঙ্গে এবং পাকিস্তানের মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে। এবং যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, অতি সম্প্রতি তিনি সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং সেখানে চীনের যে কর্তৃত্ব এটি বৃদ্ধি পেয়েছে। ফলে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, আরাকান আর্মিকে কেন্দ্র করে, রোহিঙ্গাদের মধ্যে যে কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, আরসা, এদের সঙ্গে যদি জামাতের কোনো সম্পর্ক থাকে, সেই জিনিসগুলো উল্টে গেল, আলটিমেটলি উল্টে গেছে। আর যদি সেই কেন্দ্রীয় সরকার, মায়ানমারের কেন্দ্রীয় সরকার, তারা আরো সুসংহত হয়ে যায়, সংগতির কারণে এই রোহিঙ্গা ইস্যু, আরাকানের যে ইস্যুটি, এটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। এবং বর্তমান সরকার এবং জামাতের, বর্তমান সরকারের জন্য এটা বুমেরাং, আর জামাতের জন্য এটি রীতিমতো অশনি সংকেত হিসেবে দেখা দিবে। কাজেই পরিস্থিতি মূল্যায়নের জন্য বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা, দেখি কি হয়, ভারত আসলে শেষ পর্যন্ত কি করে। এর মধ্যে আওয়ামী লীগ মিছিল করছে, ছাত্রলীগ মিছিল করছে, অনেক জায়গাতে অফিস চালু করেছে, তারা ঘোরাফেরা করছে, শেখ হাসিনা আসতে চাচ্ছে, নেতাকর্মীরা দলে দলে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে জেলে ঢুকতে চাচ্ছে, বড় বড় নেতারা, মন্ত্রী, এমপিরা। এখন আপনি কি করবেন বলেন তো? এয়ারপোর্টে এসে যদি আওয়ামী লীগের অন্ততপক্ষে 200-300 সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য, যারা আলটিমেটলি 17 বছর বাংলাদেশে ভিআইপি ছিলেন, এরকম লোকদেরকে আপনি একত্রে 300 লোক আপনার একই সঙ্গে ঢাকা ইমিগ্রেশনে এসে উপস্থিত হলো, এখন আপনি কি সেখান থেকে তাদের উপর মব করবেন, নাকি তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিমানবন্দর থেকে, নাকি তাদেরকে ছেড়ে দেবেন? যেহেতু মামলা আছে, তারা এসে ইমিগ্রেশন পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। ফলে বিমানবন্দর থেকে, বা ধরুন ভারত থেকে যারা আসে, তারা বেনাপোল এসে তারা বিএসএফ এর কাছে
আত্মসমর্পণ করলো, বিএসএফ বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করলো যে আমাদের বাংলাদেশে মামলা আছে, সেখানে নিয়ে যান। এখন আপনি যখন বিজিবির অধীনে থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই ধরেন চলে আসলে, আপনি তাদেরকে কি করবেন? ক্রস ফায়ারে দিবেন, নাকি তাদেরকে জেলখানাতে ঢুকাবেন? 3 দিন 4 দিন 5 দিন সেখানে জেলখানায় থেকে তারা গান গাবে, পরিকল্পনা করবে, শরীর চর্চা করবে, বিদ্যা বুদ্ধি করবে, এবং জেলখানাতে আপনি এখন বাংলাদেশের জেলের যে পরিস্থিতি, আপনার টাকা থাকলে জেলখানার ভিতরে আপনি সব কিছু করতে পারেন, এমনকি সেখানে আপনি মানে অনেক কিছু করতে পারেন, অসম্ভব কিছু করতে পারেন। এনিওয়ে, আওয়ামী লীগের লোকজন যদি দেশের মধ্যে জেলখানার মধ্যে থাকে, তাহলে নেতাকর্মী যারা আছে তারা দেখতে যাবেন, কথা বলবেন, এবং আজকে তারা যে নৈতিক অবস্থার মধ্যে পড়েছেন, অনৈতিক একটা প্রেশার তাদের উপর আছে, এই প্রেশারটা থাকবে না। তো এই জন্য জামাত পরিস্থিতির কারণে খামোশ হয়ে আছেন, দেখে কি হয়। হার্ডলি যেটা হতে পারে খামোশ, সেটি হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমরা খুব মাইন্ড করেছি, রাগ করেছি, অভিমান করেছি, অভিমান করে আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু সরকার একটা সময় দিতে চাচ্ছি যে আমাদের সঙ্গে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলো আপনারা বাস্তবায়ন করুন, ইসলামী ব্যাংক নিয়ে খেলাধুলা বন্ধ করুন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করুন, জাতীয় সরকার গঠন করুন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করুন, তারপর সংবিধান সংশোধন করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসান, আর না হলে জামাতের আমির শফিকুর রহমানকে ডেপুটি প্রধানমন্ত্রী করেন। আমরা দেখতেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এর ফলে কি হলো, গত 1 মাস ধরে মানে কথাশিল্পী হিসাবে যিনি বেশ জনপ্রিয় হয়েছেন, তিনি হলেন জামাত সভাপতি ডক্টর শফিকুর রহমান। সুন্দর করে কথা বলেন। তারপর জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার, তিনিও অসাধারণ কথা বলেন। তারপর হামিদুর রহমান আজাদ, সেলিম উদ্দিন, ডক্টর মাসুদ, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি আছেন। এর বাইরে সেই দলের মধ্যে আরো যে সকল, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আছেন, এটিএম আজহার আছেন, ওনারা সবাই কিন্তু খুব ভালো ভালো কথা বলতে পারেন, মাইল্ডলি, প্রফেশনালি এবং লজিক্যালি কথাগুলো তারা বলতে পারেন। আবার দলের মধ্যে অনেকে আছেন যারা মানুষকে উত্তেজিত করতে পারেন, তাদের বিরাট একটা ওয়াজিন গ্রুপ আছেন, যারা ওয়াজ করেন, ওয়াজের ময়দানে তারা বক্তব্য দিলে, সুরে টান দিলে লক্ষ লক্ষ মানুষ হাসবে, কাঁদবে, মানে তারা যেভাবে বলবেন সেইভাবে। এরকম অন্তত কয়েকশো ইনফ্লুয়েন্সিয়াল জামাতের বক্তা আছেন সারা বাংলাদেশে। আর মিজানুর রহমান আজহারি তো আছেনই, আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি, যারা জামাতের তৈরি সুপারস্টার, নট সুপারস্টার, বাংলাদেশের এই বক্তৃতার জগতে অনেকটা মেগা স্টার। এক আজহারি যদি একদিকে দাঁড়ায়, 100 আব্বাসী যত চিৎকার চেঁচামেচি তিনি করুন না কেন, জাস্ট আজহারি একটা মঞ্চে বসে থাকবেন, কোনো কথা বলবেন না, আর 100 আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী অন্যদিকে তার পাশে আর একটা সমাবেশে ওয়াজ করতে থাকবেন, মাহফিল করতে থাকবেন। দেখবেন শুধুমাত্র আজহারির যে ওয়াজের ময়দান, সেই ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, তারা কোনো কিছু শুনবে না, শুধু বসে বসে আজহারিকে দেখবে। তাদের একজন মুফতি ইব্রাহিম কাজী ইব্রাহিম আছে, তাদের একজন আহমদুল্লাহ আছে। তো যারা হাদিস এবং কোরআন এই সংক্রান্ত বিভিন্ন মাসলা এবং মাসাইল, মানে তারা যেভাবে উত্তর করেন, যেভাবে তাদের কাছে প্রশ্ন করা হয়, এই প্রশ্নগুলো শোনার জন্য মানুষ বসে থাকে। আচ্ছা, আপনার বীর্য কতটুকু বের হবে, কতটুকু বের হলে আপনি কি দাসীর সাথে সঙ্গম করতে পারবেন? বিয়ে ছাড়া আপনি কোন রমণীর সাথে আর কি কি করতে পারবেন? এই সমস্ত যে খুব সুরসুরি মার্কা যে সকল প্রশ্ন, খোলামেলা আলোচনা হয় এবং তারা সেগুলোর উত্তর দেয়। এভাবে অনেক জামাতি বক্তা আছেন যারা মোহবিষ্ট করে রাখতে পারেন, তারাও কিন্তু এই সময়টাতে একেবারে চুপচাপ আছেন। তো কাজেই
এই যে জামাতের খামোশ হয়ে যাওয়া যে কারণগুলো বললাম, সেই কারণের বাইরে আরো যে কারণগুলো আছে, সেটা হলো এই সময়টিতে এনসিপির যে মুভমেন্ট, এটি বেশ আশ্চর্যজনক। তারা জামাতকে পিছনে ফেলে, জামাতকে যাকে বলে রিজার্ভ ফোর্স হিসাবে জামাতকে রেখে মূলত পদাধিক বাহিনী হিসাবে বা তীরন্দাজ হিসাবে এনসিপির সামনে এগিয়ে আসছে। এবং তারা আবার সুসংগঠিত হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। ঢাকা শহরে একটার পর একটা কমিটি করছেন, বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। এখানে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ, অন্যান্য যারা আছেন, সবাই যার যার আপন কর্মে তারা ব্যস্ত। নির্বাচনের আগে তারা যেভাবে একটা ইসলামিক ঐক্য তারা করার চেষ্টা করেছিল, সেটা ভেঙে গেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ইসলামী যে সকল গ্রুপগুলো রয়েছে, তারা জামাতকে ছেড়ে দিয়ে কেউ সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন, এইরকম কোনো নজির আমরা দেখিনি। যেমন চরমনায়ের পীর সাহেব, তিনি মেজর পীর, যিনি বড় পীর একটু মাইল্ড, মেজর পীর বেশ গরম। তিনি তারেক রহমান সাহেবকে একেবারে চাঁদাবাজ, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, মিলিটারি মাজা ভাঙ্গে দিছে পিটাইয়া, এমনি এমনি দিছে, অকাম কুকাম করছে, এই জন্য তো দিয়েছে। তো এই সকল কথাবার্তা বলার পরেও তারেক রহমান সাহেব তাকে একই মঞ্চে উঠিয়ে সম্মান দেখিয়েছেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। বরং রাজনীতির ময়দানে তারা এই যে তারেক রহমান সাহেব তাদেরকে ডাকছেন, কাছাকাছি যখন দেখলেন, তখন মেজর পীর সাহেব বা জামাতে যারা নেতৃবৃন্দ, তারা বুঝে গেছেন যে আসলে তারেক রহমান সাহেবের আসলে কতটা ব্যক্তিত্ব রয়েছে, কতটা ওয়েট রয়েছে, এবং তিনি আসলে কিভাবে রাজনৈতিক দলগুলোকে হ্যান্ডেল করবেন, তার পার্সোনালিটি কোন পর্যায়ের, এই জিনিসগুলো কিন্তু বুঝে গেছে, আন্দাজ বুঝে গেছে। এবং সেই অনুযায়ী কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই সরকারের সঙ্গে কোনো কমিউনিকেশন করবে না এবং তারা সরকার বিরোধী অবস্থানে থাকবে। অন্যদিকে মাঠের মধ্যে যে শব্দ, এই সরকার বেশি দিন টিকবে না, জনগণ বলছে, অহরহ জনগণ কিন্তু বলছে। আর এখন তো এই ইউটিউব সাংবাদিকতাটা এত বেশি শক্তিশালী, যেটা সংসদে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে প্রায় অনেক বক্তা এবং জয়নাল আবেদিন ফারুকের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ, তারাও এদের যন্ত্রণায় অতিষ্ঠ, যে ম্যাট্রিক পাস করেনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল চালায়, হাতে একটা মাইক নিয়ে সাংবাদিক হয়ে গেছে। এদের যন্ত্রণায় মানুষ টিকতে পারছে না। তারা তাদের পার্সোনাল লাইফ নষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক জীবন নষ্ট করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে ঘটনাগুলো এখন ঘটছে, তার প্রেক্ষিতে সরকারের যে ধারাবাহিকতা, স্ট্যাবিলিটি, এটা নিয়ে স্থির হওয়া বা এটার উপর যাকে বলা হয় ইমানে ঠিক রাখা খুব কঠিন একটা বিষয়। এমনকি বিএনপির জন্য, বিএনপির যারা লোকজন, তারাও যে খুব আবেগে আছে বা আবেশে আছে, নট লাইক দ্যাট। সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে, মানে আতঙ্ক কাজ করছে। তো এই সব মিলিয়ে জামাত একটা পরিবর্তিত পরিস্থিতিতে নতুনভাবে তাদের তৎপরতা শুরু করার জন্য যদি আগের জমানার মতো গুপ্ত কাজ শুরু করে, গুপ্ত তৎপরতা শুরু করে, সেটা যেভাবেই হোক, দাওয়াতি কার্যক্রম হোক, রাজনৈতিক কার্যক্রম হোক, লড়াই সংগ্রাম হোক, এমনকি জামাতের যারা লোকজন, এনসিপির যারা লোকজন, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার যে প্রস্তুতি তাদের ছিল, সেটা থেকে যে তারা বের হয়ে আসে, তারা যে অস্ত্র সমর্পণ করেছে, এরকম ঘটনা তো ঘটেনি। কাজে তাদের এই যে খামোশ হয়ে যাওয়া, এই খামোশ হয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাজনীতির ময়দানে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং